সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজ, হাজারীবাগ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমরা জানো সারা বিশ্ব এখন কোভিড-19 নামক মহামারীতে আক্রান্ত। এই সময়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ আছে। আর তাই এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং সেই হিসেবে বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে। তোমরা যারা আজ এই অনলাইন ক্লাসে উপস্থিত আছো তারা তাদের নাম এবং রোল কমেন্ট বক্সে দিয়ে দিবে। আজ আমরা যে বিষয় নিয়ে পড়বো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি ধারণা করতে পারছো আজ আমরা কি নিয়ে পড়াশোনা করব? তোমরা কিছু কালচারের ছবি দেখতে পাচ্ছ উদ্ভিদের। বলো তো আমরা আজকে কি নিয়ে পড়াশোনা করব? তোমরা ঠিক বুঝতে পেরেছো, আজকে আমরা জীব প্রযুক্তি বিষয় নিয়ে পড়াশোনা করব। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে জীব প্রযুক্তি। আমরা যদি এই চ্যাপ্টারটা পড়ি তাহলে আমরা কি কি শিখতে পারবো? আমরা জীব প্রযুক্তি সম্পর্কে জানতে পারবো, টিস্যু কালচার কি এ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো, টিস্যু কালচারের প্রকারভেদ সে সম্পর্কে জানতে পারবো, টিস্যু কালচার পদ্ধতির যে ধাপসমূহ আছে সেই ধাপসমূহ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো বা বর্ণনা করতে পারবো। প্রথমে আমরা জেনে নেই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জিনিসটা আসলে কি। আমরা জানি বায়োটেকনোলজি হলো বায়োলজি এবং টেকনোলজি এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি অর্থবোধক শব্দ। বিজ্ঞানী কোলম্যানের মতে জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশ বিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি। তার মানে কি, এখানে হচ্ছে কি বায়োলজি এবং টেকনোলজি, তার মানে হচ্ছে বিজ্ঞানকে আমরা যদি প্রযুক্তির মাধ্যমে যদি আমরা বায়োলজিকে যদি একসাথে সমন্বয় করি তাহলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে কি বায়োটেকনোলজি। আচ্ছা, বায়োটেকনোলজির একটি ব্যবহার সম্পর্কে যদি আমরা জানতে চাই, প্রথম যেটা সেটা হচ্ছে কি টিস্যু কালচার। আমরা কিভাবে একটি উদ্ভিদ থেকে অসংখ্য উদ্ভিদ সৃষ্টি করতে পারি, আমরা এই টিস্যু কালচার সম্পর্কে আজকে আমরা জানবো। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একজন বিজ্ঞানীর ছবি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, সেটা গোটলিয়ে হাবারল্যান্ড, তাকে বলা হচ্ছে টিস্যু কালচারের জনক। ইনি এই টিস্যু কালচার পদ্ধতিটি উদ্ভাবন করেছেন। টিস্যু কালচার কাকে বলে? উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ, যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা ইত্যাদি হতে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে আবাদ করে পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করাকেই আমরা বলি টিস্যু কালচার বা টিস্যু আবাদ। টিস্যু কালচারের প্রকারভেদ, অনেকভাবে আমরা টিস্যু কালচার করতে পারি। কিভাবে করতে পারি? কক্ষমুকুলের মাধ্যমে কালচার করতে পারি, মেরিস্টেমের মাধ্যমে কালচার করতে পারি, মাইক্রো প্রপাগেশন, কেলাস কালচার, পরাগধানী কালচার এবং প্রোটোপ্লাস্ট কালচার, এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা টিস্যু কালচারটা করতে পারি। তোমরা একটা ছক দেখতে পাচ্ছ নিশ্চয়ই। টিস্যু কালচারের এখানে বিভিন্ন ধাপগুলো আমরা এখানে দেখিয়েছি কিভাবে হচ্ছে। আমি যদি এখানে গাজরের আমি যদি একটা টিস্যু কালচার করি, সেক্ষেত্রে আমরা দেখি আমরা একটা পূর্ণাঙ্গ একটা গাজর নিয়েছি, সেখান থেকে আমরা সেটাকে ভালোভাবে পরিষ্কার করেছি, ধুয়েছি, সেখান থেকে আমরা কি করেছি, কেটে আমরা কয়েকটি স্লাইস করেছি, সেটাকে আবার আমরা কি করেছি, সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে আমরা সেটাকে কি করেছি, একটা পেট্রি ডিশের মধ্যে নিয়েছি, সেখানে আমরা তার জন্য পুষ্টির ব্যবস্থা করেছি। তারপর সেখান থেকে আমরা কি করেছি, আস্তে আস্তে ক্যালাস ফর্ম করেছে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে। তারপর সেই ক্যালাসটা থেকে আমরা কি করেছি, নতুন আরেকটা আমরা জায়গায় তাকে স্থাপন করেছি এবং সেখান থেকে আমরা অপেক্ষা করেছি কখন তার রুট বা মূলটা সৃষ্টি হবে, এবং সেটা হতে প্রায় সময় লাগে 4 থেকে 8 সপ্তাহ। সেখান থেকে যখন মূল সৃষ্টি হয়, আস্তে আস্তে যখন সেখান থেকে গাছের পাতা বের হয়, তখন সেটাকে আমরা কি করেছি, মাটিতে স্থাপন করেছি তার জন্য একটা নির্দিষ্ট পরিচয়, এবং সেখান থেকে আমরা দেখা যাচ্ছে অনেক উদ্ভিদ আমরা পাই। এই পুরোটাই হচ্ছে তোমাদের টিস্যু কালচারের ধাপসমূহ। এরপর আমি তোমাদের যেটা বলবো, এই পুরো টিস্যু কালচারের যে ধাপগুলো সেটাকে আমরা মূলত 8টা ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা সেটা হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্টটা কি? এক্সপ্লান্ট আর কিছুই না, সেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে আমরা যে অংশটুকু নিব সেটাই হচ্ছে এক্সপ্লান্ট। আমরা যদি বইয়ের ভাষায় বলি, টিস্যু কালচারের ব্যবহারের জন্য উদ্ভিদ হতে
পৃথকভাবে উদ্ভিদাংশকে এক্সপ্লান্ট বলে। এটি সাধারণত সজীব, স্বাস্থ্যবান এবং রোগমুক্ত হওয়া উচিত। তোমরা সবসময় মনে রাখবে, এক্সপ্লান্ট কিন্তু আমি অবশ্যই স্বাস্থ্যবান এবং সজীব নিব, কারণ মা যদি সুস্থ সবল না হয়, সেখান থেকে আমরা যা পাবো সেটা কিন্তু কখনোই ফলাফলটা সুস্থ এবং সবল পাবো না। এজন্য প্রথমে আমাকে সুস্থ, স্বাস্থ্যকর এবং রোগমুক্ত যে উদ্ভিদ, সেখান থেকে আমাদের টিস্যুটাকে আমাদের বাছাই করে নিতে হবে। নেক্সট যে ধাপ, কালচার মাধ্যম বা আবাদ মাধ্যম। কালচার মিডিয়ামে উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান যুক্ত করা হয়। এটিকে অ্যাগার মিডিয়ামও বলা হয়। অর্থাৎ এখানে আমরা পুষ্টির ব্যবস্থা করব। গাছ তো এমনি এমনি বড় হবে না, তাকে একটা পুষ্টির ব্যবস্থা করে দিতে হবে। সেটাকে আমরা বলতেছি কালচার মাধ্যম বা আবাদ মাধ্যম। জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। কালচার করার জন্য মিডিয়াম, এক্সপ্লান্ট এবং প্রয়োজনীয় সকল উপকরণকে জীবাণুমুক্ত করতে হবে। এর জন্য অটোক্লেভ, লেমিনার ফ্লো ইত্যাদি ব্যবহার করা হয়। আমি যদি জীবাণুমুক্ত না করি, তাহলে সেখান থেকে আমরা রেজাল্ট কিন্তু ভালো পাবো না। এবং যে প্রসেসের মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে করি, বিভিন্ন রকমের পদ্ধতি আছে, এই যে এখানে বলেছে সেটা অটোক্লেভ বা লেমিনার ফ্লো, এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, জীবাণু মুক্ত করতে পারি। মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। এক্সপ্লান্টকে নির্জীব করে সম্পূর্ণ নির্জীব অবস্থায় কাচপাত্রে রাখা মিডিয়ামে স্থাপন করা হয়। অর্থাৎ একে আমরা কি করব, সম্পূর্ণভাবে আমরা একে জীবাণুমুক্ত করে আমরা একটা কাচের একটা জারের মধ্যে আমরা এটাকে স্থাপন করব। ক্যালাস সৃষ্টি বা সংখ্যা বৃদ্ধি। আমরা তো রেখে দিলাম, এরপর কি অপেক্ষা করা, তাই না? মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপনের পর পাত্রটিকে একটি বৈদ্যুতিক আলো, যেটা হতে পারে 300 থেকে 3000 থেকে 5000 লাক্স ও তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। কয়েকদিন পর টিস্যুটি বারবার এটা কি হচ্ছে, বিভাজিত হয়ে একটি ক্যালাস মন্ডে পরিণত হয়। এই কোষীয় মন্ডকে ক্যালাস বলে। ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুলের সৃষ্টি হচ্ছে। চারা উৎপাদন। ক্যালাস থেকে এরপর কি হবে, মুকুলগুলোকে সাবধানে কেটে নিয়ে কি করতে হবে, উৎপাদনকারী মিডিয়ামে রাখা হয় এবং সেখানে প্রতিটি মুকুল মূল সৃষ্টি করে পূর্ণাঙ্গ চারায় পরিণত হয়, যেটা কতদিন, 4 থেকে প্রায় 8 সপ্তাহের মতো লাগতে পারে। চারা টবে স্থানান্তর। গাছটা যখন আস্তে আস্তে একটু বড় হলো, তখন কি হবে, উপযুক্ত সংখ্যক সুগঠিত মূল যখন সৃষ্টি হবে, তখন সেটাকে পূর্ণাঙ্গ গাছটাকে কি হবে, কালচার থেকে পাত্র থেকে সরিয়ে ধীর প্রক্রিয়া খুব সাবধানের সাথে করতে হবে, টবে স্থানান্তর করতে হবে। এভাবে টিস্যু কালচারের মাধ্যমে চারা গাছ উৎপাদনের কাজ সম্পন্ন করা হয়। প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থাপন। টব সহ চারা গাছটাকে এরপর কি করবো, আমরা কিছুটা আর্দ্র পরিবেশের জন্য কি হয়, রেখে দিতে হয়। তবে রোপিত চারা গাছগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। পূর্ণাঙ্গ চারা গাছগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। অর্থাৎ আমরা যখন দেখতে পাবো যে ক্যালাসটার মধ্যে বা যে মূলটা সৃষ্টি হয়েছে, মূলটা কি, মূল থেকে সে কি করবে, প্রয়োজনীয় তার পুষ্টি উপাদানগুলো সে গ্রহণ করবে। যখন সে বাইরের রোদ, তাপ, বৃষ্টি এগুলো সহ্য করার মতো ক্ষমতায় আসবে, তখন সেই গাছটাকে আমরা কি করবো, প্রাকৃতিতে মাটিতে আমরা সুন্দরভাবে সেটাকে স্থাপন করবো। এই যে 8টি ধাপ, এই 8টি ধাপের মাধ্যমে কি হচ্ছে, টিস্যু কালচারটা আমরা করে থাকি। তোমরা যে এই 4টা ধাপ দেখলে, সেটাকে আমরা কি করবো, মনে রাখার জন্য তোমাদের জন্য আমি একটি সহজ পদ্ধতি দিয়েছি, একা জিমি কাঁচা টম। এই শব্দটার মাধ্যমে তোমরা এই 8টা ধাপ তোমরা বুঝতে পারবে। যেমন এ দিয়ে আমি বলেছি এক্সপ্লান্ট নির্বাচন, তাতে কালচার মাধ্যম বা আবাদ মাধ্যম, জি জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ, মিতে মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন, তাতে ক্যালাস সৃষ্টি বা সংখ্যা বৃদ্ধি, যাতে চারা উৎপাদন, টবে স্থানান্তর। এই 8টা ধাপের মাধ্যমে টিস্যু কালচার পদ্ধতিটা আমরা করে থাকি। এরপর তোমাদের জন্য আমি একটি ভিডিওর ব্যবস্থা করেছি, তোমরা ভিডিওটা দেখো। Tissue culture. In plant breeding, the technique of tissue culture has emerged as a very efficient tool to propagate better improved crops. Tissue culture is a much approachable technique than other traditional plant breeding techniques. By using this method, cells, tissues, etc. are maintained and grown in vitro under aseptic conditions in artificial medium, providing necessary nutrients for growth. In 1839, Schladen and Schwann proposed that cell is the basic unit of life and is capable of autonomy. Each cell, if given an environment, is capable to regenerate into a whole plant. Based on this theory, a German physiologist, Gottlieb Heberland, in 1902 developed the concept of in vitro cell culture
also called tissue culture. Cells in his experiment increased in size but failed to divide, due to which his predictions failed. However, his hypothesis paved the way for more research. He is thus regarded as the father of tissue culture. Taking cue from his experiments, Hanning in 1907 took nearly mature embryos of crucifers and successfully grew them to maturity. In 1908, Simon regenerated callus, buds, and roots from poplar stem segments and established the basis for callus culture. A breakthrough came from White in 1934, who experimented on tomato roots. He reported not only could culture tomato root tips grow, but they could be repeatedly subcultured to fresh medium of inorganic salts supplemented with yeast extract. During 1950s, scientists found that any part of a plant grown in nutrient media under sterile conditions can give rise to a whole new plant. The plant part used in culture is called as explant. This property of plant cells to give rise to a whole new plant is called totipotency. The term totipotency was coined by Stewart in 1968. Totipotency. It requires a nutrient medium that contains sucrose, inorganic salts, vitamins, proteins, and growth regulators, such as auxins and cytokinins. Technique of tissue culture. The first step of tissue culture is excising or cutting a small part of plant tissue, like the leaf, root, or shoot of a plant. This cut-out part, explant, is then placed in a suitable nutrient medium containing a carbon source such as sucrose, inorganic salts, vitamins, amino acids, and growth regulators like auxins, cytokinins, etc. The explants are allowed to multiply and form a group of tissues called callus. Callus is irregular, unorganized, and undifferentiated mass of actively dividing cells. This callus is then allowed to multiply to form many plantlets, which are then transferred to a different container for rapid multiplication. Finally, the developed plantlets are transplanted to the soil for normal growth. Tissue culture is performed using a small part of a plant to develop a large number of plants in a short duration. It is thus also called as micropropagation. As all these plants are developed from the same part of the parent plant, they are genetically identical and called soma clones. Micropropagation is extensively used in horticulture and floriculture and is employed in the large-scale production of tomato, banana, apple, etc. This technique can also be used to propagate high-yielding disease-resistant varieties in a short span. Even in conditions when a plant is diseased, tissue culture is used for recovering healthy plants from diseased plants by taking the explant of the apical or axillary meristem. This is done because the meristem is always free from pathogens due to lack of vascular supply. The process of using the meristem for propagation is known as meristem culture. Culturing of meristems has been successfully carried out in plants such as banana, sugarcane, and potato. There are many advantages of tissue culture, which are as follows. A large number of plants can be grown in a short period of time. Healthy plants can be grown from diseased plants. Plants without seeds can be multiplied. It is useful where sexual reproduction is not possible.